আসসালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী চাইছে তাদের বহরে থাকা A-10 ওয়ারথগ যুদ্ধবিমানকে অবসরে পাঠাতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুগের বিমানটির পরিচালনা যেমন ব্যয়বহুল, তেমনি এটি ধীরগতির ও পুরনো দিনের প্রযুক্তি সম্বলিত। কিন্তু দেশটির রাজনীতিকরা বিমান বাহিনীর এই প্রস্তাব আটকে দিয়েছেন। এর আগেও অনেকবার বিমানটিকে সার্ভিস থেকে সরিয়ে দিতে চাইলেও বিভিন্ন কারণে তা আটকে গেছে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। 60-এর দশকের এই বিমানটিকে নিয়ে কেন এত আলোচনা, সেসব জানাবো আহমেদ বাইজিদের প্রতিবেদনে। প্রেসিডেন্ট জো বাইডেনও চান ওয়ারথগ বিমানগুলোকে অবসরে পাঠাতে, কারণ এগুলোর পেছনে এত খরচ হচ্ছে যে সেই অর্থ অনায়াসে বিমান বাহিনীকে আধুনিকায়নে কাজে লাগানো যাবে। কিন্তু বাইডেন প্রশাসনের প্রস্তাবিত প্রতিরক্ষা বাজেট উত্থাপনের পরই তার দল ডেমোক্রেট দলীয় পার্লামেন্ট মেম্বারদের পক্ষ থেকেই বিমানটিকে সার্ভিসে রাখার জন্য প্রস্তাব উঠেছে। আর এদের নেতৃত্ব দিচ্ছে অ্যারিজোনার ডেমোক্রেট সিনেটর মার্ক কেলি, যিনি 2022 সালের মধ্যবর্তী নির্বাচনেও এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান। গত 2 দশক ধরেই A-10 যুদ্ধবিমানকে অবসরে পাঠাতে চাইছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, কিন্তু এটি নিয়ে আলোচনা জোরদার হওয়ার পর মনে হচ্ছে ডেমোক্রেটরা সিনেটে তাদের সংখ্যা গরিষ্ঠতাকে কাজে লাগিয়ে সেটি আবারও আটকে দিবে। আর্থিক কারণে স্থানীয় রাজনীতিকদের অনেকে বিষয়টির বিরোধিতা করছেন, কারণ কোনো এলাকায় সামরিক বিমান বহর মোতায়েন থাকলে তা ওই এলাকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। অ্যারিজোনা অঙ্গরাষ্ট্রের টুকসন এলাকায় ডেভিস মান্থন বিমান ঘাঁটিতে A-10 বিমানের একটি বহর মোতায়েন রয়েছে। টুকসনের সাবেক মেয়র থমাস ভলগির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে এক খবরে বলা হয়েছে, ওই বিমান বহরটির স্থানীয় অর্থনীতিতে প্রতি বছর অন্তত $3 বিলিয়ন মার্কিন ডলারের অবদান রাখে। এমনকি ওই অঞ্চলের মানুষের জন্য বড় কর্মসংস্থানের উৎসও এটি। কারণ একটি বিমান বহরের জ্বালানি তেল সহ এর রক্ষণাবেক্ষণের জন্য প্রচুর অর্থ খরচ করা হয়। এই বিশাল প্রক্রিয়ার সাথে জড়িত থাকে অনেক মানুষ। সিনেটর মার্ক কেলি সিনেটের বরাদ্দ কমিটির কাছে লেখা এক চিঠিতে 2022 অর্থ বছরে A-10 প্রকল্পের $272 মিলিয়ন বরাদ্দ পুনর্বহাল করার অনুরোধ জানিয়েছেন এবং যে বিমানগুলো অবসরে পাঠানোর চিন্তা করা হয়েছে সেগুলোর সংস্কারের জন্য $615 মিলিয়ন নতুন বরাদ্দ চেয়েছেন। একশো আসনের মার্কিন সিনেটে বর্তমান ডেমোক্রেট ও রিপাবলিকানদের আসন সমান 50টি করে, কিন্তু কোনো ভোটাভুটিতে পক্ষে বিপক্ষে সমান ভোট পড়লে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভোট দেবেন, যেটিকে বলা হয় টাই ব্রেকিং ভোট। আর ভাইস প্রেসিডেন্টের ভোটের কারণে ডেমোক্রেটদের উত্থাপিত প্রস্তাবই জয়ী হবে। থমাস ভলগি বলেন, এখানকার সব নির্বাচিত জনপ্রতিনিধিরা A-10 বিমানকে মার্কিন বিমান বাহিনীর বহরে দেখতে চান। A-10 বিমানটি আমাদের নিরাপত্তা ও যুক্তরাষ্ট্রের সৈন্যদের রক্ষায় যে দায়িত্ব পালন করছে, বিকল্প কোনো বিমান না এনে সেটিকে সরানো ঠিক হবে না। একই আসনের সাবেক সিনেটর জন ম্যাককেইনও A-10 বিমানগুলোকে ঘাঁটিতে রাখার পক্ষে ছিলেন মৃত্যুর আগ পর্যন্ত। অন্যদিকে মার্কিন বিমান বাহিনী চাইছে এই বিমান বহরটিকে অবসরে পাঠিয়ে সেই অর্থ ঘাঁটিতে বাড়তি জনবল নিয়োগের পেছনে খরচ করতে। এছাড়া হাইপারসোনিক অস্ত্র প্রকল্পেও বাড়তি বিনিয়োগের আশা করছে বিমান বাহিনী। সম্প্রতি ইউএস এয়ারফোর্সের লেফটেন্যান্ট জেনারেল ডেভিড নাহম হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের শুনানিতে বলেছেন, এই বিমানটিকে অবসরে পাঠানো না হলে নতুন বিমানগুলোর জন্য মেকানিক ঘাটতি দেখা দেবে। A-10 বিমানটি পুরনোর মডেলের একটি যুদ্ধ বিমান। এটি মূলত একটি ফাইটার বোম্বার। এ ধরনের বিমান ফাইটার হিসেবে তৈরি করা হলেও এটি বোম্বার হিসেবেও কাজ করতে পারে। ফ্রন্টলাইন সৈন্যদের এয়ার সাপোর্ট দিতে বিমানটি খুবই কার্যকর, যেটি প্রথম মোতায়েন করা হয়েছিল 1976 সালে। ভিয়েতনাম যুদ্ধে বিমান বাহিনীর বেশ কয়েকটি বিমান হারানোর পর যুক্তরাষ্ট্র একটি স্পেশালাইজড অ্যাটাক এয়ারক্রাফটের প্রয়োজনীয়তা অনুভব করে। 1961 সালের জুন মাসে তৎকালীন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ম্যাক নামরা বিমান বাহিনীকে আদেশ দেন দুটি এয়ারক্রাফট ডেভেলপমেন্টের, যার একটি হবে লং রেঞ্জ স্ট্রাইক এয়ারক্রাফট আর একটি বিশেষভাবে ফাইটার বোম্বার মিশনের জন্য। কিন্তু যা তৈরি হলো সেগুলোতে সন্তুষ্ট হতে পারল না সেনা কর্মকর্তারা। কোনোটির পারফরমেন্স খারাপ, কোনোটি বা অত্যাধিক ব্যয়বহুল।
এরপর 1967 সালে 21টি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে কম ব্যয়বহুল প্রকল্প নিয়ে পরিকল্পনা চায় প্রতিরক্ষা মন্ত্রণালয়। 6টি কোম্পানি তাদের পরিকল্পনা জমা দেয়। এরপর ফাইটার বোম্বারের প্রাথমিক নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয় ফেয়ারচাইল্ড রিপাবলিক নামের বিমান নির্মাতা প্রতিষ্ঠানকে। 1972 সালের মে মাসে নিউ ইয়র্কের কারখানায় তৈরি A-10 এর প্রথম প্রোটোটাইপ আকাশে ওড়ে। এরপর শুরু হয় নির্মাণ কাজ এবং 1975 সালে পুরোপুরি প্রস্তুত হয়ে যায় এর প্রথম বিমানটি এবং সেটি আকাশে ওড়ে। এরপর ফুল স্কেলে এয়ারক্রাফটের উৎপাদন শুরু করে যুক্তরাষ্ট্র। এতই দ্রুত যে প্রতি মাসে গড়ে 13টি বিমান সরবরাহ করে নির্মাতা প্রতিষ্ঠানটি। 1984 সালের মধ্যে 715টি বিমান তৈরি করতে সক্ষম ফেয়ারচাইল্ড রিপাবলিক অ্যাটাক এয়ারক্রাফটের শক্তিতে রাশিয়ার চেয়ে পিছিয়ে থাকায় যুক্তরাষ্ট্র দ্রুত এই বিমানটির সংখ্যা বাড়াতে মরিয়া হয়ে ওঠে। ওই সময় যুক্তরাষ্ট্র এই বিমানটির ওপর এতই নির্ভর হয়ে পড়ে যে দ্রুত অনেকগুলো ঘাঁটিতে এই বিমানের বহর মোতায়েন করা হয়। কিন্তু যেসব 60 কিংবা 70-এর দশকের কথা, এরপর ফাইটার জেটের প্রযুক্তি অনেক দূর অগ্রসর হয়েছে, যে কারণে অনেকবারই এই বিমানটিকে অবসরে পাঠানোর আলোচনা উঠেছে যুক্তরাষ্ট্রে। 2007 সালে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ঠিক করে 2028 সালের পর আর বিমানটিকে সার্ভিসে রাখা হবে না। পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার F-35 এর বহর প্রস্তুত হয়ে গেলে A-10কে সরিয়ে নেওয়া হবে। পাশাপাশি MQ-9 রিপার ড্রোনকেও এর বিকল্প হিসেবে চিন্তা করা হয়। কিন্তু স্থলবাহিনীর কমান্ডাররা A-10 বিমানের এয়ার সাপোর্টকেই যুদ্ধক্ষেত্রে চান বলে জানিয়ে দেন। 2015 সালের আবার প্রতিরক্ষা বাজেটে অর্থ সাশ্রয়ের কারণ দেখিয়ে বিমানটিকে অবসরে পাঠানোর প্রস্তাব ওঠে। তাছাড়া বর্তমান সময়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমের বিপক্ষে বিমানটির টিকে থাকা কঠিন হবে বলে মনে করা হয়। কিন্তু বিমানটিতে একই সাথে বিভিন্ন ধরনের বোমা বহন করা যায়, আবার এর জন্য লজিস্টিক সাপোর্টও লাগে তুলনামূলক কম, যে কারণে বিমানটিকে অনেকেই সার্ভিসে রাখতে চান। সিঙ্গেল সিট ও ডাবল ইঞ্জিনের বিমানটি ছোট রানওয়েতেও উড্ডয়ন ও অবতরণে সক্ষম, যে কারণে সব ধরনের এয়ারফিল্ডে এটি ব্যবহারের সুবিধা পেয়ে যায় মার্কিন বিমান বাহিনী। এমনকি সাধারণ রাস্তাও এর রানওয়ে হিসেবে ব্যবহার করা যায়। 45,000 ফুট উচ্চতায় এটি উঠতে সক্ষম। তবে বিমানটির গতি তুলনামূলক কম। এর সর্বোচ্চ গতি প্রতি ঘন্টায় 560 কিলোমিটার। অবশ্য কম গতির কারণে এটি মাটিতে থাকা টার্গেটে আঘাত হানার ক্ষেত্রে অনেক সুবিধা পায়। তিপ্পান্ন ফুট 4 ইঞ্চি লম্বা বিমানটির খালি অবস্থায় ওজন 11,321 কেজি। বেশ কয়েক ধরনের বোমা বহন করতে পারে এই ওয়ার্থগ। এর মধ্যে রয়েছে আনগাইডেড আয়রন বোমা, CBU সিরিজের ক্লাস্টার বোমা, পাওয়ে সিরিজের লেজার গাইডেড বোমা, জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন প্রভৃতি। ফ্লোয়ার বোমা, টার্গেটিং পট বিস্ফোরকও বহন করতে পারে এই ফাইটার। যুদ্ধক্ষেত্রে A-10 ফাইটার বোম্বার প্রথম ব্যবহৃত হয় 1983 সালে। ওই বছর ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশ গ্রেনাডায় সামরিক অভিযানের সময় এই বিমানের কাভার নিয়ে দেশটিতে প্রবেশ করে মার্কিন মেরিন সেনারা। তবে মার্কিন মেরিন সেনারা কোনো বাধার মুখে না পড়ায় ওই যুদ্ধে বিমানটিকে একটি বোমাও ফেলতে হয়নি। 1991 সালের উপসাগরীয় যুদ্ধে বিমানটি ফুল স্কেলে যুদ্ধে জড়ায়। ইরাকি বাহিনীর 900-র বেশি ট্যাঙ্ক, 2000 অন্যান্য সামরিক যান এবং 1200 কামান ধ্বংস করে বিমানটি। এছাড়া ইরাকের 2টি সামরিক হেলিকপ্টারও ভূপাতিত হয় A-10 ফাইটারের কামানের গোলায়। তবে ওই যুদ্ধে ইরাকের সারফেস টু এয়ার মিসাইলে ভূপাতিত হয় 4টি A-10 বিমান। অন্য 2টি আঘাতপ্রাপ্ত হয়ে ঘাঁটিতে ফিরতে পারলেও সেগুলো পরবর্তীতে আর আকাশে উঠতে পারেনি। তারপরও সব মিলিয়ে উপসাগরীয় ওই যুদ্ধে বিমানটির অপারেশনকে সফল হিসেবে চিহ্নিত করা হয়। যার ফলে বিমানটিকে বদলে ফেলার চিন্তা বাদ দেয় পেন্টাগনের নীতি নির্ধারকরা। বসনিয়া যুদ্ধেও বিমানটির সফলতা পরিচয় দিয়েছে। সার্ব বাহিনীর অনেক সামরিক স্থাপনা ও যানবাহন গুড়িয়ে দিয়েছে এই পাইলটরা। কাজভোতে ন্যাটো জোটের সামরিক অভিযানেও A-10 ফাইটার বোম্বার অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 2001 সালে আফগানিস্তানের সামরিক অভিযানের সময় এই বিমানের একটি বহর মোতায়েন করা হয় পাকিস্তানে। সেখান থেকে তারা অংশ নেয় অপারেশন অ্যানাকোন্ডা নামের একটি সামরিক অভিযানে। আফগানিস্তান যুক্তরাষ্ট্রের দখলে যাওয়ার পর বাগরাম ঘাঁটি থেকে বিমানটি বিভিন্ন এলাকায় তালেবান অবস্থানের ওপর বোমা হামলা চালায়।
এছাড়া ইরাক ও লিবিয়ার সামরিক অভিযানে বিমানটি ব্যবহৃত হয়েছে। তবে বর্তমান সময়ে আধুনিক ফাইটার জেট ও এয়ার ডিফেন্স সিস্টেমের বিপ্লবের কারণে A-10 বিমানটি তার কার্যকারিতা হারাবে। এই যাত্রায় সিনেটরদের বাধায় টিকে গেলেও অদূর ভবিষ্যতে এটিকে সার্ভিস থেকে সরিয়ে দিতেই হবে যুক্তরাষ্ট্রকে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের F-35 এর পূর্ণাঙ্গ বহর তৈরি হয়ে গেলে পুরনো দিনের এই বিমানটিকে হয়তো জাদুঘরে পাঠিয়ে দেওয়া হবে। এরই সাথে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ঘরে এবং ঘরের বাইরে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং অবশ্যই মাস্ক ব্যবহার করুন। আল্লাহ হাফেজ।